नमस्कार। तानाशाही नहीं चलेगा परेर पर्वे आज हमें विचार विभागेर संगे इंदिरा गांधीर संघातेर पर्वे इति टानब। गतकाल शेष करेछिलाम एक कथा बोले जे केशवानंद भारती मामलाय सुप्रीम कोर्टेर रायेर तात्पर्य छिलो जुगान्तकारी। आज पर्यन्त सेई रायेर उपर निर्भर करेई आमादेर संविधान बेश किछुटा हलेও अक्षत आछे। किन्तु एमन एक ऐतिहासिक रायेर परेও क्षमतार मदोन्मत्त इंदिरा बा तार पार्श्वचरेरा संयत हयेछिलेन ए कथा किन्तु भूल करेও मने करबेन ना, बरং विचार विभागके बशंगबद्ध करे राखार बासना तादेर मध्य आरो उदाग्र हयेछिल, जा एकेबारे चरम सीमाय पौঁছেছিল जरूरी अवस्थार समय। सेई काहिनी आज इतिहास। दुर्भाग्येर विषय जेटा ता हलो इंदिरार एमन स्वैराचारी प्रवणताय स्वेच्छाय एगिए एसे जारा इंधन और समर्थन जुगिয়েছিলেন तादेर दुजन बंगसंतान, दुजनই आईनजीवी, सिद्धार्थ शंकर राय एवं अजित नाथ राय। सिद्धार्थ बाबुर कथा आगेई बोलेছি, अजित बाबुर नामও उल्लेख करेছি। आजके এই খলনায়ক বিচারপতি সম্পর্কে দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। केशवानंद भारती मामलार राय बेर हওয়ার পরের दिनই सिकरी যিনি সেই ক্রুদ্ধ চিঠি লিখেছিলেন ইন্দিরা গান্ধীকে, তিনি রিটায়ার করেন। সুযোগ বুঝে মোহন কুমারমঙ্গলমের পরামর্শে ইন্দিরা তিনজন যশস্বী সিনিয়র বিচারপতিকে টপকে अजित नाथ के सिकरे शून्य स्थाने बसिए दें। सिनियरिटीते अजित नाथ अनेक नीचे छिलेन। तार आगे छिलेन कारा? से जमानार दूधे सब एक एकजन विचारपति, जे एम शेलात, के एस हेगड़े एवं ए एन ग्रोवर। इंदिरा गांधीर এই সিদ্ধান্তে তখন আইনজ্ঞ মহল স্তম্ভিত হয়ে পড়েছিল। অনেক জায়গায় আইনজীবীরা কর্মবিরতি পালনও করেছিলেন। বিশিষ্ট আইনজীবীরা গোটা দেশ জুড়ে ছিচিক্কার রবে মাতোয়ারা হয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের ট্রজান হর্স नामे कुख्यात हो जावा अजित नाथेर ओपर तार कोनो प्रभाव ही पड़े ना। इंदिरा गांधीर चोखे अजित नाथ विशेष पछंदेर लोक छिलेन केन? केनना एके दिए इंदिरा मने करतेन तार स्वार्थ चरितार्थ हबे एवं तिनि जे खूब भूल भावेननि अजित नाथ आगेर बेश कयेकटी मामलाय तार मतो करे तार परिचय रेखेछिलेन। जेमन धरुन बैंक जातीयकरण, राजन्य भाता बिलोप एवं केशवानंद मामलार प्रतिटीते डिसेंट नोट दिएछिलेन अजित नाथ राय एवं प्रत्येकटी क्षेत्रेई तिनि संसदेर संविधान संशोधनेर अधिकार, माय मौलिक अधिकार बदले देवार अधिकारो जे आईनसंगत से कथा तार राये लिखेছিলেন। যাদেরকে টপকে তিনি প্রধান বিচারপতি হলেন তারা সবাই সরকারের বিপক্ষে ছিলেন। কিন্তু তখন ব্যাপারটা তো একটু অন্যরকম ছিল।
আত্মসম্মান খুইয়ে বিচারপতির দায়িত্ব পালন করেননি কেউ, বিচারপতির দায়িত্ব আর পালন করেননি, প্রত্যেকেই তৎক্ষণাৎ ইস্তফা দিয়ে দিয়েছিলেন। 1977-এ অবসর নেওয়া পর্যন্ত অজিতনাথ কোনোদিন সরকারি কৃপা বা দাক্ষিণ্যের কথা বলেননি। জরুরি অবস্থার সময় তার নেতৃত্বে একটি হেভিয়াস কর্পাস মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তারপরে তিনি প্রায় স্থায়ীভাবে ভারতীয় বিচার ব্যবস্থার হল অফ শেমে সবচাইতে উজ্জ্বল তারকা হয়ে দেয়ালে শোভা পাচ্ছেন। সকলের সেই সময় বক্তব্য ছিল, এই রায়ের পরে সুপ্রিম কোর্টের সুনাম বলে আর কিছুই থাকবে না। অর্থাৎ ইন্দিরা গান্ধীর একের পর এক সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের মান এবং সম্মান যে উত্তুঙ্গ বিন্দুতে পৌঁছেছিল, এই অজিতনাথ রায় এসে একা সেটাকে ভুলুণ্ঠিত করে দিলেন। কিভাবে? এই যে হ্যাবিয়াস কর্পাস মামলাটি কি? মামলাটা ছিল এই রকম: দেশে জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতির ফতোয়া অনুসারে ভারতীয় সংবিধান নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতের শরণাপন্ন হওয়ার যে সুযোগ দিয়েছে, তা কেড়ে নেওয়া হয়েছিল। কিভাবে? তারপরেও উঠেছিল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নটা কি? তা হলো, রাষ্ট্রপতির আদেশে যে কথাই থাকুক না কেন, কোনো বন্দী তার কারাদণ্ডকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে হ্যাবিয়াস কর্পাস আবেদন করতেই পারে। তখন বিতর্ক শুরু হলো করতে পারে কি পারে না তা নিয়ে। দেশের যে কয়টি হাইকোর্টে এই প্রশ্ন তোলা হয়েছিল, তারা সবাই এক বাক্যে মেনে নিয়েছিল, বিচারাধীন বন্দীর অবশ্যই সেই অধিকার আছে। দেশে জরুরি অবস্থা জারি হয়েছে বলেই সেই অধিকার থেকে সে বঞ্চিত হবে, একথা মনে করার কোনো কারণ নেই। কিন্তু অজিতনাথের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ হাইকোর্টগুলির সর্বসম্মত সিদ্ধান্ত খারিজ করে দিয়ে বলে, নাগরিকের সেই অধিকারটুকুও নেই। কল্পনা করুন। আসলে স্থাবকতা, লেজুর বৃত্তি, এটা এমন ব্যাধি, সেই ব্যাধিতে কে আক্রান্ত হবে কে হবে না, সেটাকে তার সামাজিক অবস্থান, শিক্ষা দীক্ষা, এগুলোর সঙ্গে সম্পর্ক রহিত। এ চামচা ক্যান বি এ সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস, also a riffraff on the street, and a rebel is a rebel is a rebel. সে যাই হোক, এই কথা ঠিক। এমন একটি চূড়ান্ত স্বৈরাচারী রায়দানের নায়ক অজিতনাথ একাই ছিলেন না। তিনি তো একা করতে পারেন না, হ্যাজ টু বি এ মেজরিটি ভার্ডিক্ট। তাঁর সঙ্গে সঙ্গত করেছিলেন কারা জানেন? 3 জন বিচারপতি, যাদের মধ্যে অন্যতম হলেন PN ভাগবতী, যিনি অনেক পরে কথায় বার্তায় অনেক সময় ব্যক্তি স্বাধীনতার পক্ষে যুক্তির ফোয়ারা ফোটাতেন। এই যে আজকে দেশে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলে একটা বস্তু সব কনস্টিটিউশনাল কোর্টে বৈধ বলে বিবেচিত হয়, তার সূচনা করেছিলেন এই PN ভাগবতী। সম্ভবত, যদি না আমার ভুল হয়,
বিহারের জেল থেকে কয়েকজন বন্দী তাদের অমানুষিক অবস্থানের কথা বর্ণনা করে ভগবতীকে একটা চিঠি লিখেছিলেন। তিনি তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেই চিঠিটাকেই পিটিশন হিসেবে ব্যবহার করে তিনি সুমোটো মামলা রুজু করেন। তার থেকেই আসে জনস্বার্থ মামলার ব্যাপারটা। সুতরাং অজিতনাথ রায়ের যেমন চামচাগিরি করা ছাড়া কেরিয়ারে আর কিছুই করার ছিল না, ভগবতী কিন্তু তা নয়। ভগবতী তখন যে ভুলটা করেছিলেন, পরে তার জন্য প্রকাশ্যে তিনি মনস্তাপও করেছিলেন। কিন্তু অজিতনাথ রায় করেছেন এরকম কোনো কাজ বলে তো আমি অন্তত শুনিনি। একমাত্র বিচারপতি যে বিচারপতি ডিসেন্টিং নোট দিয়েছিলেন তার নাম ছিল HR খান্না। এই যে চন্দ্রচূড়ের পরে যে ভদ্রলোক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন, তিনি হলেন এই HR খান্নারই ভ্রাতুষ্পুত্র। HR খান্নার ওই ভূমিকা দেখে নিউ ইয়র্ক টাইমস সেদিন লিখেছিল, শিওরলি এ স্ট্যাচু উড বি ইরেক্টেড টু হিম ইন অ্যান ইন্ডিয়ান সিটি। নিউ ইয়র্ক টাইমস ভারতীয়দের চরিত্র তো খুব ভালো জানে না। অতএব তদ্বীর ও ভোগ্যা বসুন্ধরায় প্রকৃত বীরদের কি করে সম্মান জানাতে হয় আমরা তো জানি না। জানলে HR খান্নার একটা স্ট্যাচু তো দিল্লিতে সুপ্রিম কোর্টের ধারে কাছেই করা উচিত ছিল। হয়েছে কি? হয়নি। আমার ধারণা ভারতবর্ষের কোথাও নেই। তার রায়ে যে HR খান্না যখন তার ডিসেন্টিং নোট দিচ্ছেন, সেই নোটের একেবারে শেষ দিকে এসে তিনি এক ইংরেজ বিচারপতিকে স্মরণ করে লিখেছিলেন, চমৎকার কথা লিখেছিলেন, একজন বিচারকের কাজ কেবল মামলায় সিদ্ধান্ত গ্রহণ করা নয়। তাহলে কি কাজটা কি? বাট টু ডিসাইড দেম অ্যাজ দে থিঙ্ক দে শুড বি ডিসাইডেড। বিচারপতি যেভাবে সেই আইনের ব্যাখ্যা করাটাকে যথোপযুক্ত মনে করবেন সেইভাবেই করবেন। একজন আদর্শ বিচারকের সেটাই হচ্ছে একটা হলমার্ক। A dissent in a court of last resort is an appeal to the brooding spirit of law, to the intelligence of a future day when a later decision may perfectly correct the error into which the dissenting judge believes the court too have been betrayed. Not a joke. A dissent in a court of last resort, মানে সুপ্রিম কোর্টের উপরে তো আর কিছু নেই, দ্যাট ইজ দ্য লাস্ট রিসর্ট, is an appeal to the brooding spirit of law. অর্থাৎ আমি এই যে ডিসেন্টিং নোট দিচ্ছি, এটা কিন্তু আমার ব্যক্তিগত ক্ষোভের জন্য নয়। যে পদ্ধতিতে
আইনকে দেখা হচ্ছে এবং তার রূপায়ণ করা হচ্ছে, দ্যাট ইজ in his Khanna's opinion was rooting spirit, durbinito, to the intelligence of a future day when a later decision may possibly correct the error into which the dissenting judge believes the court to have been betrayed. বলছে আমার এটা দেখছি সেই ভবিষ্যতের সেই দিনটির আশায়, যেদিনকে আমাদের এই ভুল সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের কেউ কারেক্ট করে দেবে এবং সেও বিশ্বাস করবে যে এটা কোর্ট ন্যায় বিচারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। অনেক বছর পরে, যেটা আগে বললাম, PN ভাগবতীর অনুতাপ হয়েছিল এবং তিনি সে কথা প্রকাশ্যে কবুল করেছিলেন। রাম জেঠমালানির এক জীবনীকারের কাছে একই ধরনের অনুতাপ প্রকাশ করেছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল নীরেন দে, যিনি এই মামলা চলাকালীন ক্রুদ্ধ হয়ে মন্তব্য করেছিলেন। ভাবুন কি মন্তব্য! জেলের ভিতরে বেআইনিভাবে কাউকে যদি হত্যা করা হয় তাহলেও আদালতের কিছু করার নেই। ভাবা যায়? জেলের ভিতরে কাউকে কেউ মার্ডার করে দিল, যে হত্যা হলো সে তো খেলা শেষ, কিন্তু হত্যাকারীর বিরুদ্ধে আবেদনও আদালতে গ্রাহ্য হবে না। কেন না? দেশে এমার্জেন্সি চলছে। পরে নীরেনবাবু অনেকটা প্রায়শ্চিত্ত করার ঢঙে ওই জেঠমালানির বায়োগ্রাফারকে বলেছিলেন, আদালতে দাঁড়িয়ে যেভাবে আমি জরুরি অবস্থাকে সমর্থন করেছিলাম তার জন্য আমার অন্তরাত্মা ডুকরে কেঁদে উঠত। রাতে বাড়ি ফিরে আত্মগ্লানিতে আমি ভালো করে ঘুমোতে পারতাম না। আমি মনে করেছিলাম বিচারপতির গাউন পরে যে লোকগুলো বসে আছে তাঁরা আমার জঘন্য অমানবিক কথাগুলো অন্তত শুনে ভর্ৎসনা করবেন এবং জরুরি অবস্থার অনাচারের বিরুদ্ধে সোচ্চার হবেন। কিন্তু অবাক হয়ে দেখলাম একমাত্র বিচারপতি খান্না ছাড়া আর কেউ জোর গলায় প্রতিবাদই করলেন না। জুরিস্ট হিসেবে সেটা ছিল আমার জীবনে একটা কালো দিন, যদিও কৌশলী হিসেবে আমি তো সফল হয়েই ছিলাম। তার মানে যে সুপ্রিম কোর্ট 1971 সালের আগে বা 71-এর অব্যবহিত পরেও বুক চিতিয়ে ইন্দিরা গান্ধীর তানাশাই রুখে দিয়েছিল, সেই কোর্টই অচিরে পরিণত হল হার ম্যাজেস্টিজ মোস্ট লয়াল অ্যান্ড ওবিডিয়েন্ট সার্ভেন্ট।
বিচার বিভাগের সঙ্গে সংঘাতের পর্বে এখানেই ইতি। আগামীকাল গাড়ি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাব। ভালো থাকবেন, নমস্কার।